নির্বাচিত সরকারই সকল সমস্যার সমাধান করতে পারবে বললেন তারেক রহমান। কোনো মার্কায় ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বাংলাদেশ গড়তে সাম্য ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। সংস্কার বিরোধীদের ভোটের মাধ্যমে জবাব দেওয়ার হুঁশিয়ারি এনসিপি। দেশজুড়ে পোস্টার ছাড়া নির্বাচনী প্রচারণা ইতিবাচক চমক হিসাবে দেখছেন ভোটাররা। আচরণবিধি মেনে চলার অঙ্গীকার প্রার্থীদের। এবং চট্টগ্রামকে গুড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী। বিস্ফোরক সেঞ্চুরিতে ম্যান অব দ্য ফাইনাল তানজিদ তামিম। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। নির্বাচিত সরকারই দেশের সকল সমস্যার সমাধান করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে ঢাকা 17 আসনের নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মানুষের নিরাপত্তা, সুষ্ঠু সমাজ ব্যবস্থা, বেকারত্ব দূর করা সহ অর্থনৈতিক পুনরুদ্ধারে গণতান্ত্রিক সরকার প্রয়োজন। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নিজের আসনে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় জনসভা মাঠ। এ সময় ভোটারদের ডেকে তাদের চাওয়া পাওয়া ও এলাকার সমস্যার কথা শোনেন তারেক রহমান। আমাকে বলেন কি সমস্যা, এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? আপনাদের সরকার হতে পারে, তাহলে আমাদেরকে একটা পুনর্বাসনের কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে, এটাই হলো আমাদের চাওয়া। পরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকারই পারে দেশের সকল সমস্যার সমাধান করতে। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ করতে হবে, দেশ গঠন করতে হবে আমাদেরকে। গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। সমগ্র বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে দেশের পুনর্নির্মাণে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান তিনি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। আর জামায়াত মানুষের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ করে ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান। দুটি রাজনৈতিক দল তারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। আমার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে মিথ্যাচার, মিথ্যা প্রতারণা করছে। তারা নির্বাচনের পরে নির্বাচিত হলে কি করতে পারে তারা আপনারা বুঝে নিন। এ সময় ঢাকা 17 আসন থেকে তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান দলীয় নেতাকর্মীরা। মাননীয় চেয়ারম্যানকে আপনি নির্বাচিত করলে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। কোনো মার্কায় ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের সোল্ট হরিবাজার ও 11 মেইল বাজার সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি পরীক্ষিত দল বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরীক্ষিত দল আমরা সবার কাছে গিয়ে ভোট দিয়েছেন, সে অঙ্গীকারকে সরকার দিয়ে আমরা কাজ করছি। আগামী দিনের বাংলাদেশ গড়তে বিভক্তি নয়, জামাত ইসলামী সাম্য ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় রংপুরে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। গেল 17 বছরে জামায়াতের নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক হিসেবেই গণ্য করা হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন, আশা ছিল অভ্যুত্থানের পর অনেক কিছু বদলে যাবে, কিন্তু ফ্যাসিবাদের নানা উপাদান এখনও রয়ে গেছে। বিগত সরকারের সময় সবচেয়ে মজলুম হলেও গত 1.5 বছরে কাউকে জামায়াত মজলুম বানায়নি বলেও দাবি করেন তিনি। আমরা বাংলাদেশকে আফগান বানাতে চাই না, ইরান বানাতে চাই না, পাকিস্তান বানাতে চাই না, অন্য কোনো দেশ বানাতে চাই না। প্রিয় গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসেবে বানাতে চাই। আমরা কাউকে ভাই বেকার ভাতা দিব না। বেকার ভাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা। আমরা কোনো বেকারের কারখানা তৈরি করব না।
বেকার বাঁচা নয়, তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই। চুরির মাধ্যমে পাচার করা টাকা ফেরত আনা এবং ভবিষ্যতে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলের মানুষকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচনে বিজয়ী হলে উত্তরবঙ্গকে বেকার ও দারিদ্র্যমুক্ত করার আশ্বাসও দেন জামায়াতের আমির। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জোটের হয়ে নির্বাচনের প্রচারণা শুরু করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড় চিনকল মাঠে 10 দলীয় জোটের আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের আমির উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী বানানোর প্রতিশ্রুতি দেন। ষড়যন্ত্রের মাধ্যমে এই জনপদকে পিছিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। এই সময় তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা টাকা দেশে ফেরত আনা হবে। ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো আমাদের পেটের ভিতরে হাত ডুবে আমরা বের করে আনবো। সমাবেশে 10 দলের নেতারা বলেন, যারা সংস্কারকে রুখে দিতে চায় তাদেরকে 12 তারিখে ভোটের মাধ্যমে জবাব দেয়া হবে। আমরা যেন আমাদের এই আমানতের খেয়ানত না করি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধ্বনি হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। এদিকে বিকেলে দিনাজপুরে জনসভায় জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। পরে ঠাকুরগাঁওয়ে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, একক দলের নয়, জনগণের শাসন নিশ্চিত করবে তার দল। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো একক দলের কোনো শাসন আমরা চাচ্ছি না, আমরা এখন জনগণের শাসন চাই। আলোচনা থাকবে। সন্ধ্যায় রংপুরে জনসভায় অংশ নেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নির্বাচনে জয়লাভ করলে চাঁদাবাজ সন্ত্রাস দমনে এনসিপি কাজ করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শুক্রবার সকালে নিজ আসন ঢাকা 8 আসনের আওতাধীন মালিবাগ মগবাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকায় গ্যাস, পানি সহ নানা সংকট রয়েছে। 10 দলীয় জোট ক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ তার দল করবে না বলেও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা নাগরিক সমস্যাগুলো সমাধান করব, সাথে সাথে আমাদের দেশীয় অনেকগুলো সমস্যা রয়েছে, যেমন এখানে সন্ত্রাসের রাজত্ব রয়েছে, শহীদ ওসমান আদিবাইকে খুন করা হয়েছে, সাম্য বাইকে খুন করা হয়েছে এবং প্রচুর পরিমাণে ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে তাকে চাঁদাবাজি করা হচ্ছে। তো আমরা আশা করি যে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আসার পরে 12 তারিখের পরে ইনশাল্লাহ আমরা কারো থেকে আর 1 টাকা চাঁদাবাজি করতে দিব না ইনশাল্লাহ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পোস্টারবিহীন নির্বাচন। ত্রয়োদশ সংসদ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা সহ সারা দেশের কোথাও চোখে পড়েনি পোস্টার। রাস্তার মোড়, গলির মাথা কিংবা দেয়াল, কোথাও পোস্টারের এই দৃষ্টিকটু ছড়াছড়ি না থাকাকে ইতিবাচক হিসাবে দেখছেন ভোটাররা। এদিকে কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার আহ্বান জানিয়ে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করছেন প্রার্থীরাও। উষা ফেরদৌসের রিপোর্ট। সড়ক, মহাসড়ক, রাস্তা, বাজার, অলিগলি সব দিকে প্রার্থীদের নাম, দল, মার্কাওয়ালা পোস্টারে চেয়ে যাওয়া এমন দৃশ্য দেখলেই বোঝা যেত দেশে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে। কিন্তু এবারে ত্রয়োদশ নির্বাচনের চিত্র একেবারেই ভিন্ন। মহাসড়ক থেকে অলিগলি কিংবা শহরের দেয়াল, কোথাও কোনো পোস্টার নেই। সংশোধনী আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণা সামগ্রী কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা সমূহে কিংবা কোনো যানবাহনে লাগানো যাবে না। ভালো বোঝা যাইতেছে, ইলেকশন মনে করেন বোঝা যাইতেছে না। ওই ব্যানার করছে, ফেস্টুনের সাইজ করছে, এটা কনফারেন্স ঠিক আছে, এদের অতিরিক্ত কিছু না করিয়া। অতিরিক্ত করতে গেলে আমাদের জনগণের উপর চাপ সৃষ্টি। এবারকার উদ্যোগটা অনেক সুন্দর হয়েছে, কারণ হচ্ছে প্রত্যেকবার আমরা দেখি ব্যানারে এমন অবস্থা হয়ে যায়
যে মানুষের মনে করেন কোনো কিছুই দেখা যায় না, ব্যানারে সবকিছু ঢেকে ফেলে। এতে করে শহর পরিচ্ছন্ন থাকার পাশাপাশি নেই জলাবদ্ধতার আশঙ্কা। তাতে করে স্বস্তি জানিয়েছেন নগরবাসী। আমাদের জলাবদ্ধতার মূল কারণ যে পলিথিন, আমাদের এই পোস্টারগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হতো যাতে বছরের পর বছর সংরক্ষণ করা যায় ইত্যাদি, এবং এমনভাবে ঝুলানো হয় যেগুলো রাস্তার জন্য দৃষ্টিকটু হয়, আমাদের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। কে কখন পোস্টার কার উপরে কে অনিয়ম ছিল, কিন্তু এখন একটু ডিফারেন্ট। যাওয়া লাগবো না, এয়ারপোর্ট সাহেব লাগবে, এয়ারপোর্ট সাহেব লাগবে, লাগাবে, এটা ছিড়বো, এটা পারবো। কোন প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় একসঙ্গে 3টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। আচরণবিধি ভাঙলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি আরপিওতে প্রার্থিতা বাতিলেরও বিধান আছে। আচরণবিধি মেনে আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ অনেক ভালো, কিন্তু আমরা চাই যেন লেভেল প্লেইং ফিল্ড হয়। এটা মানে কিছু আশঙ্কা আছে, ভোট যদি সুন্দর না হয়, যদি প্রশাসন যদি ঠিক মতন কাজ না করে, এটা শক্ত হবে তার কাজ। নির্বাচনী প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে কোনো মিছিল, জনসভা কিংবা কোনরূপ শোডাউন করা যাবে না বলেও উল্লেখ করা আছে আচরণবিধিতে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার নির্বাচনী প্রচারণা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভোটের মোহনায়। নির্বাচন আসলেই প্রার্থীরা তাদের এলাকায় গিয়ে ভোটারদের বিভিন্ন প্রত্যাশার বাণী শোনান প্রত্যাশার ফুলঝুরি। আসলে সেই সব প্রত্যাশা কতটুকু বাস্তবায়ন হয় তা আমরা জানবো এখানকার এই যে কাঁঠালবাগান, রাজধানী কাঁঠালবাগান যে এরিয়া, সেখানে সাধারণ মানুষের যারা আছেন তাদের সাথে কথা বলবো। তারা আসলে তাদের প্রত্যাশা কি, তাদের এখানে সমস্যা কি, আমরা শুনবো তাদের কাছে। আসুন আমরা তাহলে শুনি তাদের এখানে কি কি সমস্যা রয়েছে এবং তারা কি প্রত্যাশা করছেন। চাঁদাবাজি, আমরা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। দ্বিতীয়ত এখানকার রাস্তাঘাট খারাপ, বর্ষার সময় বর্ষা হইলে পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যেহেতু এখানকার রাস্তাঘাট সমস্যা দেখাই দিতে থাকে। মেইন সমস্যা হলো গ্যাস, দ্বিতীয় সমস্যা হলো জলাবদ্ধতা। জলাবদ্ধতা তো এখন নাই, ওটা বর্ষাকালে হইলো মেইন সমস্যা। আমাদের এখানে সমস্যা হলো পানি জমে, হ্যাঁ, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করা দরকার। সমস্যা আছে, যেটা জলবায়ুতা আছে, আমাদের গ্যাসের সমস্যা আছে, তারপরে আপনার বিভিন্ন কিশোর গ্যাং আগে যে উৎপাত ছিল এই গত 15 মাসে কিছুটা কমছে। গ্যাসের ব্যাপারে খুব একটা সংকট চলতেছে। এই সরকারে মনে করেন আপনার এই যারা আওয়ামী লীগের সিন্ডিকেট যারা করতো, তারা এখনও বর্তমানে আছে, তারা এখনও মনে করেন আপনার এই সিন্ডিকেট করে গ্যাসটারে বাসায় বাসায় নিয়ে রাখে, তারা বলে যে গ্যাস নাই। দর্শক, আপনারা শুনছিলেন এলাকাবাসীর সমস্যার কথা। এবার শুনবো তারা সমাধান হিসেবে কি চান, কি প্রত্যাশা করেন। যে সমস্ত প্রার্থীরা তাদের কাছে প্রত্যাশার ঝুড়ি নিয়ে আসবেন, তাদের কাছে আসলে তারা কি প্রত্যাশা করেন। আমরা চাই যে এলাকার মানে জননিরাপত্তাটা, মাদকটা একটু বেশি বৃদ্ধি পাইছে, এগুলা নিয়ন্ত্রণ করাটা, এরপরে কিশোরগঞ্জের যে আধিপত্যটা এগুলা নিয়ন্ত্রণ করাটা, তারপর মানুষের যে আকাঙ্ক্ষাটা থাকে একটা ফাটির প্রতি, যে আমরা চাই এলাকা উন্নয়ন করা। প্রত্যাশা হলো যে সুযোগতা সন্ত্রাসী না থাকলে হয়েছে, আমরা তো ভালোভাবে থাকতে চাই, যেমন এই ভাইরা ব্যবসা করে তাদের কোনো সমস্যা না হয়, আমরা যারা স্থায়ী বসবাস করি আমাদের কোনো সমস্যা না হয়। ভোট হওয়ার দরকার, ভোট হলে কিন্তু ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো হবে, ঠিক আছে। ভোট না হলে অনেক সমস্যা হয়ে দেখা যাবে। অবশ্যই যাবো, ভোট দিতে যাবো না কেন? অবশ্যই ভোট কেন্দ্রে যাওয়ার তো ইচ্ছা আছেই, তো সেই দিক থেকে চিন্তা করে যে চাই যে একটা মানে সুষ্ঠু নির্বাচন হোক, আমরা যাতে সবাই অংশগ্রহণ করতে পারি। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম কাঁঠালবাগান এলাকায়, শুনলাম কাঁঠালবাগান এলাকার মানুষের নির্বাচন নিয়ে নানা ভাবনার কথা, শুনলাম তাদের অভাব অভিযোগের কথা। আসছি আপনার এলাকায়, শুনবো আপনাদের কথাও। জাতীয় নির্বাচন ঘিরে শিল্প, বাণিজ্য, অর্থনীতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে অফিস আদালত সবখানে চলছে ভোটের আলোচনা। প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। তারা চাইছেন শত যোগ্য প্রার্থী যেন নির্বাচিত হয়। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নারায়ণগঞ্জ জেলার 5টি আসনেই বিরাজ করছে নির্বাচনী আমেজ। বিসিক শিল্পনগরী, কয়েকটি অর্থনৈতিক অঞ্চল ও 3000-এর অধিক শিল্প কারখানা অধ্যুষিত প্রায় 1 কোটি মানুষের বসবাস এ জেলায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের 5টি আসনে মোট ভোটারের সংখ্যা 23,66,263 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,98,929 জন, নারী ভোটার 11,67,283 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 20 জন। আসনগুলোতে 57 জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দেন। বাছাই ও আপিল শেষে এখন পর্যন্ত 44 জনের প্রার্থিতা বৈধ হয়েছে। এর মধ্যে জেলার 4টি আসনেই নিজ দলের প্রার্থী দিয়েছে বিএনপি, একটিতে রয়েছেন জোটের প্রার্থী। নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীও নামবেন ভোট যুদ্ধে। এ আসনে ভোটারের সংখ্যা 4,04,415 জন। নারায়ণগঞ্জ 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা সহ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী আজাহরুল ইসলাম মান্নান, স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিএনপির বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গোলাম মসি সহ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নারায়ণগঞ্জ 4 আসনে জোটের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মনির হোসেন কাশেমীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের সিরাজুল মামুন সহ কয়েকজন। জেলাকে মাদক সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন ভোটাররা। আমার ভোটটা এমন প্রার্থীকে দিতে চাই যে আসলে নারায়ণগঞ্জের উন্নয়নের কথা ভাববে। কাজমাজ করবো, গরিব বাবু আমরা ভোট দেবো। মাদক সন্ত্রাস নির্মূল করবে, মানুষের উন্নয়নের কাজ করবে, এই ধরনের একজন প্রার্থী আমি এবং দেশের জনগণ সবাই প্রত্যাশা করে। নির্বাচনে পাশ করলো, সে আর খোঁজ খবর নিল না জনগণের, ঠিক আছে, এই ধরনের প্রার্থী তো দরকার নাই সমাজ। এদিকে প্রার্থীরাও নানা অনুষ্ঠানে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। বিভিন্ন স্থানে পরোক্ষ প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। এবং ইসলামী আন্দোলনের আমরা আপনাদের গিয়ে যে আদর্শ বিশ্বাসী, ইনশাল্লাহ সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোরী গ্যাং মুক্ত, এগুলি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। জনগণকে সাথে নিয়ে আমি এই সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। 5 আসনের সমস্ত জনগণ আমাকে অতীতে যেভাবে স্নেহধন্য করেছেন, এবারও সেইভাবেই আমি প্রত্যাশা রাখি তাদের থেকে। তবে কোনো প্রতিশ্রুতি নয়, বরং সুখে দুঃখে পাশে থাকবেন এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে চান ভোটাররা। আফরিন পপি, মোহনা সংবাদ। নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা। রাজধানীতে বেড়েছে চাল, ভোজ্য তেল ও মাছের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়া সহ সিন্ডিকেটের কারণে খুচরায় প্রভাব পড়েছে। সরবরাহ ঠিক রেখে বাজার তদারকির দাবি ক্রেতা বিক্রেতাদের। সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, তেল ও মাছের দাম। এতে নিত্য কেনাকাটায় বাড়তি চাপ তৈরি হয়েছে মধ্য ও নিম্ন আয়ের মানুষের। আমরা হলাম চাকরিজীবী মানুষ, আমাদের জন্য তো একটু সমস্যাই। প্রায় সব ধরনের চালের দামই বাড়তির দিকে। মোটা চাল কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। এছাড়া পোলাওয়ের চালের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। একবারে একদিনে এফেক্টটা এইভাবে আসা উচিত না। আমাদের দেশে এমন কোনো ইস্যু নেই যে ইফেক্ট একবারে 4 টাকা কেজিতে বেড়ে যাওয়া, এটা আনফরচুনেট। কেজিতে তো 2-4 টাকা বেড়েছে, এমনকি 20 টাকাও বেড়েছে। কোনোটা এই যে কাটারে নাজরেতে 20 টাকা বেড়েছে, পোলার চালে 20 টাকা বেড়েছে প্যাকেটে। মিনিকেটের দাম 3-4 টাকা বাড়লো 1 সপ্তাহের ব্যবধান, এটা কোন নিয়ম? ভোজ্য তেলের বাজারেও স্বস্তি নেই। বোতলজাত সয়াবিন তেল লিটারে 5 থেকে 8 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। বেড়েছে খোলা তেলের দামও। 192 টাকা কোম্পানির কিনা পরে আমরা 195 বিক্রি করি আর কি। রোজার আগে আপনার ডাল, চিনি, তেল এগুলো একটু স্বাভাবিক বাড়েই। একই অবস্থা মাছের বাজারেও। রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাস সহ সব ধরনের মাছের দামও কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বাড়তি।
আর নাগালের বাইরে ইলিশের দর। শীতের এই সময়টাতে বাজারে পর্যাপ্ত সবজি থাকার পরও বাড়তি দামে ক্ষোভ জানান ক্রেতারা। 3 গুণ মতো দাম হাঁকছে। সো এই মধ্যস্বত্বভোগীদের এই দৌরাত্ম্যের জন্য আমাদের এই সবজির দামটা বেশি। গতবারের তুলনায় এবার একটু বেশি, কারণ ফুলকপি এই সময় বেশি, গতবার 20 টাকা 30 টাকা, এবার 50 টাকা থেকে 40 টাকা বেচতেছি। অনেক মাছের দাম, আমরা সাধারণ মানুষ আমাদের এটা কেনার বাইরে চলে গেছে। দেশি মাছটা উঠছে দামের কথা কম, এখন আরো বেশি দাম। আমাদের কিনারটা বেশি দাম দেয়, জিনিস আমদানি কম থাকলে দামটা বেশি থাকে, যখন আমদানি বেশি হয় তখন দামটা কম থাকে। এদিকে বিক্রেতারা বলছেন পরিবহন খরচ ও পাইকারি বাজারে দামের ঊর্ধ্বগতির কারণেই খুচরা বাজারে দাম বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। তদারকি তো অবশ্যই বাড়ানো দরকার। এখানে তো অনেক জায়গায় লেখা আছে, বলে যে ম্যাজিস্ট্রেট আসে, কিন্তু হয়তো সবসময় আসে না। হ্যাঁ, আবার দেখা যায় একই জিনিস এক দোকানে একরকম আর এক দোকানে একরকম। দ্রুত বাজার তদারকি জোরদার ও সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ভোক্তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ফরিদপুর 3 আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অম্বিকাপুর 2 নম্বর ওয়ার্ডে ধানের শীষে নির্বাচনী মিছিল অংশ নেন স্থানীয়রা। এতে নেতৃত্ব দেন অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবদল নেতা নুরুল আলম, বাদশা মেম্বার ও জেলা ছাত্রদলের অম্বিকাপুর ইউনিয়নের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আওয়াল খান লালন, জেলা ছাত্রদলের নাট্য সম্পাদক আব্দুর রহিম এবং সরকারি রাজেন্দ্র কলেজ সাধারণ সম্পাদক অনিক হোসেন পাপ্পু সহ অন্যরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন। এদিকে গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই বলে সাফ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইরানকে নজরে রাখতে দেশটির উদ্দেশ্যে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার সঙ্গে যুদ্ধাবসানের লক্ষ্যে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, সবকিছুই ভূমির কারণে হচ্ছে। পূর্ব ইউক্রেনের ভূমির ভবিষ্যৎই সবচেয়ে বড় অমীমাংসিত বিষয়। এদিকে গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই বিষয়টি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদেরই সমাধান করা উচিত। দ্বীপটির প্রতি দেশ দুটির আচরণের তীব্র সমালোচনাও করেন তিনি। অন্যদিকে রাশিয়া থেকে আসা একটি ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী। জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলছিল বলে অভিযোগ করেছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, তারা আন্তর্জাতিক আইন মেনে নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ জব্দ অব্যাহত রাখবেন। ওদিকে ইরানকে নজরে রাখতে দেশটির উদ্দেশ্যে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যে কোনো সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। তা ঠেকাতে আগাম সতর্কবার্তা হিসেবে এই যুদ্ধজাহাজের বহরে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। সেই সঙ্গে বহরে রয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচিত সরকারই সকল সমস্যার সমাধান করতে পারবে বললেন তারেক রহমান। কোনো মার্কায় ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বাংলাদেশ গড়তে সাম্য ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। সংস্কার বিরোধীদের ভোটের মাধ্যমে জবাব দেওয়ার হুঁশিয়ারি এনসিপি। দেশ জুড়ে পোস্টার ছাড়া নির্বাচনী প্রচারণা ইতিবাচক চমক হিসাবে দেখছেন ভোটাররা। আচরণবিধি মেনে চলার অঙ্গীকার প্রার্থীদের। এবং চট্টগ্রামকে গুড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী। বিস্ফোরক সেঞ্চুরিতে ম্যান অব দ্য ফাইনাল তানজিদ তামিম। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।